যারা দশম শ্রেণীতে পড়ছো বা যারা মাধ্যমিক দিবে এবছর তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো পরিবেশ কাকে বলে আমরা সবাই জানি। আমরা ক্লাস 5-6 থেকে আমরা পড়ে আসছি যে পরিবেশ কাকে বলে। তো যে কোনো প্রাণী বা উদ্ভিদ তার জীবনচক্রের যে কোনো প্রাণী বা উদ্ভিদ তার জীবনচক্রের যে কোনো সময়ে যে সকল সজীব বা জড় উপাদান দ্বারা প্রভাবিত হয় তাদের সমষ্টিকে পরিবেশ বলা হয়। পরিবেশ বলতে আমরা কি বুঝি? যদি বলা হয় পরিবেশের উপাদান কি কি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ পরিবেশের উপাদান হচ্ছে সব কিছুই, বায়ু, জল, মাটি, আলো, ঠিক আছে, গাছপালা, সমস্ত কিছুই হচ্ছে পরিবেশের, পাহাড় পর্বত, নদী, নালা, হ্রদ, ঠিক আছে, সমস্ত কিছুই হচ্ছে পরিবেশের উপাদান। আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীর উপরিভাগে বায়ুমণ্ডল রয়েছে। পৃথিবীকে চারিদিকে বেষ্টন করে আছে কি? বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলের মধ্যে আমাদের এই বায়ুমণ্ডল কত পর্যন্ত বিস্তৃত? এই ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ পৃথিবী থেকে বায়ুমণ্ডল কত দূর পর্যন্ত বিস্তৃত আছে? 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল আমাদের বিস্তৃত আছে পৃথিবীকে সূর্য থেকে আগত যে বিভিন্ন ক্ষতিকর রশ্মি, যেমন ইউভি রশ্মি, কসমিক রশ্মি, এই রশ্মিগুলি আমাদের পৃথিবীর উপরে আসতে বাধা দেয় এই বায়ুমণ্ডল। এবং এই বায়ুমণ্ডল আছে বলেই পৃথিবী থেকে যে বিভিন্ন ক্ষতিকর রশ্মিগুলি সেগুলি আমাদের পৃথিবীতে আসতে বাধা পায় এবং জীবজগৎ আমাদের রক্ষা পেয়েছে। তাই পৃথিবীতে জীবজগতের বাসস্থান হয়েছে এবং এই বায়ুমণ্ডল আছে বলেই এটা সম্ভব হয়েছে। এরপর বায়ুমণ্ডলের উপাদানগুলি কি কি? বায়ুমণ্ডলের উপাদানগুলিকে প্রথমত 3 ভাগে ভাগ করা যায়: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা। এখন যদি বলা হয় যে গ্যাসীয় উপাদানের মধ্যে কি কি, তাহলে আমরা সবাই জানি গ্যাসীয় উপাদানের মধ্যে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, নিষ্ক্রিয় গ্যাস সমূহ, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এখন তোমাদের প্রশ্ন থাকে যে বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদান রয়েছে তার মধ্যে নাইট্রোজেন কত পার্সেন্টেজ থাকে, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখতে পারি, তোমাদের বইয়ে দেওয়া থাকে 77.72%, ঠিক আছে। এটা একটা শর্ট প্রশ্ন থাকে বা এমসিকিউ টাইপ প্রশ্ন থাকতে পারে যে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্যাস? তাহলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন, 2 নম্বর হচ্ছে অক্সিজেন এবং 3 নম্বর নিষ্ক্রিয় গ্যাস সমূহ। নিষ্ক্রিয় গ্যাস মানে আমরা জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, আমাদের যে 8 প্রকার যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে সেগুলি। এবং কার্বন ডাইঅক্সাইড কত পরিমাণ থাকে? 0.03%, ঠিক আছে। গ্যাসীয় উপাদানের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%। এটাও কিন্তু এমসিকিউ প্রশ্ন বা শর্ট প্রশ্নে থাকতে পারে। জলীয় বাষ্প কত পরিমাণ থাকে? তো আমাদের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প 0.5 থেকে 4% থাকে। জলীয় বাষ্পের পরিমাণ কত? 0.5 থেকে 4%। এবং ধূলিকণা বলতে আমরা কি বুঝি? ধূলিকণা বলতে বোঝায় ধাতু এবং অধাতু, বিভিন্ন ধাতু এবং অধাতুর অক্সাইড যেগুলি বাতাসে মিশে থাকে, সেগুলিকে কণার আকারে মিশে থাকে, সেগুলিকে আমরা একসাথে ধূলিকণা বলি। তো বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে উপাদানগুলিকে আমরা 3 ভাগে প্রথমে ভাগ করি। তোমরা দেখলে যে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা। জলীয় বাষ্প কত পার্সেন্টেজ থাকে? 0.5 থেকে 4%। এবং গ্যাসীয় উপাদানের মধ্যে থাকে নাইট্রোজেন, অক্সিজেন, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড। এগুলির মধ্যে গ্যাসীয় উপাদানের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন, সবথেকে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন। বায়ুমণ্ডলের আগের যে ভাগটা দেখলে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের যে উপাদান, সেই উপাদানগুলিকে 3 ভাগে ভাগ। 1 হচ্ছে জলীয় বাষ্প, 2 হচ্ছে গ্যাসীয় উপাদান এবং 3 হচ্ছে ধূলিকণা। এবার বায়ুমণ্ডলের যে গঠন অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ, এটা হচ্ছে 2 প্রকার: সমমণ্ডল
এবং বিষমমণ্ডল। সমমণ্ডল আমরা কাকে বলবো? ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার 88 কিমি পর্যন্ত যদি আমরা যাই, তাহলে আমরা এই সমস্ত গ্যাসের মিশ্রণ, জলীয় বাষ্প, জৈব অজৈব কণা এগুলি দ্বারা গঠিত। কত থেকে? 0 থেকে 88 কিমি। ঠিক আছে, এত দূর পর্যন্ত এই সমস্ত বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা এগুলি দ্বারা এই স্তরটি গঠিত 0 থেকে 88। অর্থাৎ এই 0 থেকে 88 পর্যন্ত যে একটা স্তর, সেই স্তরটাকে বলা হয় সমমণ্ডল। ইংরেজিতে বলা হয় হেমোস্ফিয়ার। ইংরেজিতে বলা হয় হেমোস্ফিয়ার। ইংরেজিটাও মনে রাখবে, হেমোস্ফিয়ার। 2 নম্বর বিষমমণ্ডল আমরা কাকে বলবো? কারণ সমমণ্ডলের বিপরীত হচ্ছে কি? বিষমমণ্ডল। বিষমমণ্ডলকে আবার 4 ভাগে 4টা স্তরে ভাগ করা যায়। বিষমমণ্ডলকে আবার 4টি স্তরে ভাগ করা যায়। নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর কিলোমিটার অনুযায়ী। অর্থাৎ প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে 88 থেকে 200 কিলোমিটার নাইট্রোজেন স্তর, 200 থেকে 1000 কিলোমিটার পারমাণবিক অক্সিজেন স্তর, 1000 থেকে 3500 কিলোমিটার হিলিয়াম স্তর এবং 3500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত হাইড্রোজেন স্তর। অর্থাৎ বিভিন্ন স্তরে বিভিন্ন গ্যাস পাওয়া যায়। যেমন 88 থেকে 200 কিলোমিটার মধ্যে নাইট্রোজেনের বিভিন্ন আয়ন বা নাইট্রোজেন গ্যাস এটি বেশি পরিমাণে পাওয়া যায়। নাইট্রোজেনের আয়ন, ঠিক আছে, নাইট্রোজেন অণু, পরমাণু এগুলি বেশি পাওয়া যায়, সেই কারণে এই স্তরটিকে নাইট্রোজেন স্তর বলা হয়। পারমাণবিক অক্সিজেন স্তর, এখানে অক্সিজেন পাওয়া যায়, অক্সিজেন এবং অক্সিজেনের বিভিন্ন আয়ন, তাই এটাকে অক্সিজেন স্তর বলা হয়। এখানে হিলিয়াম পাওয়া যায়, হিলিয়াম স্তর। হিলিয়াম স্তরে হিলিয়াম গ্যাস পাওয়া যায় এবং হিলিয়ামের কণা পাওয়া যায়, হিলিয়াম আয়ন আকারেও পাওয়া যেতে পারে। হাইড্রোজেন স্তরে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় এবং H+ আয়নও পাওয়া যায়, সেগুলির আয়নও পাওয়া যায়, তাই সেগুলিকে হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, পারমাণবিক স্তর এবং নাইট্রোজেন স্তর এইভাবে ভাগ করা হয়েছে কিলোমিটার অনুযায়ী। অর্থাৎ বিভিন্ন স্তরে যদি আমরা দেখি, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বিভিন্ন রকমের কণার গ্যাস পাওয়া যায়, সেই কারণে তাকে বিভিন্ন স্তরে অর্থাৎ বিভিন্ন লেয়ারে ভাগ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটা, কারমেন রেখা কাকে বলে? কারমেন রেখা অর্থাৎ কারমেন রেখা আমরা কাকে বলবো? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কারমেন রেখা হচ্ছে সমুদ্র তল থেকে উপরের দিকে 10,000 কিলোমিটার। দেখো এখানে শেষ স্তর রয়েছে 10,000 কিলোমিটার দেওয়া রয়েছে, এখানে 10,000 কিলোমিটার। লাস্ট লেয়ার হচ্ছে কত? 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে শেষ সীমা পর্যন্ত গ্যাসীয় উপাদানের অনুপাত সমান হয় না। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারি কারমেন রেখা কাকে বলে? সমুদ্র তল থেকে 10,000 কিলোমিটার উচ্চতায় মহাকাশ এবং বায়ুমণ্ডলের সীমানা নির্দেশক হিসেবে যে কাল্পনিক রেখা ব্যবহার করা হয় তাকে কারমেন রেখা বলে। অর্থাৎ 0 থেকে যদি আমরা 0 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত উপরে যাই, তারপরে কিন্তু কি পাওয়া যায়? মহাশূন্য। অর্থাৎ তারপর থেকে কোনো গ্যাসীয় কণা বা গ্যাস পাওয়া যায় না। তো ওই যে একটা লেয়ার, সেখানে যদি আমরা একটা সীমানা নির্দেশ করি, অর্থাৎ একটা সীমানা যদি আমরা পাই, তাহলে সেই সীমানাটাকে আমরা কি বলবো? কারমেন রেখা বলবো। এটা কিন্তু প্রশ্ন থাকে। আর ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুর অস্তিত্ব প্রমাণ পাওয়া গেছে, যদি বলা হয় যে কত কিলোমিটার পর্যন্ত বায়ুর প্রমাণ পাওয়া গেছে, এটা হবে 1000 কিলোমিটার। এটা কিন্তু MCQ প্রশ্ন থাকে যে বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুর অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে, সেটা হবে 1000 কিলোমিটার। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উপরের দিকে যত আমরা যাই, বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন উষ্ণতার, চাপের উচ্চতা অনুসারে চাপ পরিবর্তন হয়, উষ্ণতারও পরিবর্তন হয়। তো এই অনুযায়ী বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা হয়েছে। কয়টি স্তর? 6টি স্তরে ভাগ করা হয়েছে। এই যে 6টি স্তর, এটা তোমাদের বইয়ে কিন্তু রয়েছে এবং এখান থেকে
প্রশ্ন বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের প্রশ্ন আসে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পর্যন্ত প্রশ্ন কিন্তু এই 6টি স্তর থেকে আসে। এখন এই 6টি স্তর আজকে আমি তোমাদের ডিটেলসভাবে বোঝাবো। তো প্রথম 0 থেকে 10 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা উপরের দিকে যদি 10 কিলোমিটার যাই, তাহলে যে একটা আমরা চারিদিকে একটা আমরা যে স্তর পাবো সেটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। সেটাকে কি বলা হয়? ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের টেম্পারেচার দেখো এখানে তোমরা ডিটেলস কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। সেখানে টেম্পারেচার কত থাকে? 15 ডিগ্রি সি থেকে -56 ডিগ্রি সি পর্যন্ত কিন্তু টেম্পারেচার হয় এই ট্রপোস্ফিয়ারে। এই ট্রপোস্ফিয়ারে কি কি গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। জলীয় বাষ্প গ্যাসীয় গ্যাস আকারে কিছু জলীয় উপাদান পাওয়া যায়। এখানে চাপ কত থাকে? এখানে চাপ থাকে 1.013। এটাই হচ্ছে কিন্তু আমাদের ভূপৃষ্ঠ চাপ। ভূপৃষ্ঠ বায়ুর চাপ হচ্ছে এই মানটাই 1.013। এখানে বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ এই স্তরের বৈশিষ্ট্য কি? এই আমরা জানি যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এটা তোমাদের প্রশ্ন থাকে, যেটা আমি তোমাদের পরে বলবো, নিচে আমি দেখাবো, আরও রয়েছে বিভিন্ন প্রশ্ন সেখানে আছে যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন। এই প্রশ্নটা তোমাদের বারবার মাধ্যমিকে আসে এবং এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এখানে এই যে ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি? এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত হয়, তাই একে ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত। এবং জলচক্র নিয়ন্ত্রণ করে এই স্তর। এই স্তর কি নিয়ন্ত্রণ করে? জলচক্র নিয়ন্ত্রণ করে। নেক্সট যে স্তর সেটা হচ্ছে কি? স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ার তাহলে 0 থেকে 10 কিলোমিটার, অর্থাৎ 10 কিলোমিটার থেকে উপরের দিকে 50 কিলোমিটার পর্যন্ত যে স্তর আমরা পাই সেটাকে বলা হয় স্ট্রেটোস্ফিয়ার। এই স্ট্রেটোস্ফিয়ারের টেম্পারেচার থাকে -56 ডিগ্রি সি থেকে 0 ডিগ্রি সি। এখানে তাপমাত্রার কিন্তু কি হয়? বাড়তে থাকে। যত স্ট্রেটোস্ফিয়ারে আমরা যত উপরের দিকে যাই তত আমরা টেম্পারেচার বাড়তে থাকে। এটা কিন্তু প্রশ্ন থাকে যে কোন স্তরে উষ্ণতা যত উচ্চতা আমরা উচ্চতা যত বৃদ্ধি পায় তত টেম্পারেচার বাড়তে থাকে, সেটা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ার। এখানে কি কি গ্যাস পাওয়া যায়? নাইট্রোজেন এবং কি ওজোন। নাইট্রোজেন এবং কি গ্যাস পাওয়া যায়? ওজোন গ্যাস পাওয়া যায়। যেটা ওজোন স্তর আছে সেই ওজোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়। আর এই ওজোন স্তর এই স্ট্রেটোস্ফিয়ারের মধ্যেই অবস্থিত। স্ট্রেটোস্ফিয়ারের মধ্যেই ওজোন স্তর অবস্থিত। এখানে বায়ুর চাপ কত থাকে? কমতে থাকে। বায়ুর চাপ কি হয়? কমতে থাকে, 10⁻³ ঠিক আছে, কম হয়। ট্রপোস্ফিয়ারে কেবলমাত্র বায়ুর চাপ বেশি থাকে এবং যত উপরের দিকে যাব আমরা বায়ুর চাপ কি হয়? ধীরে ধীরে কম হতে থাকে। এই স্তরে কোনো ঝড়, বৃষ্টিপাত এই সমস্ত কোনো কিছু হয় না স্ট্রেটোস্ফিয়ারে, তাই স্ট্রেটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়। এটাও প্রশ্ন থাকে যে স্ট্রেটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল কেন বলা হয়। তো স্ট্রেটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল এই কারণেই বলা হয় কারণ স্ট্রেটোস্ফিয়ারের মধ্যে জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন ধরনের জলীয় বাষ্প এই সমস্তগুলি থাকে না। সেই কারণে এখানে মেঘ সৃষ্টি হয় না, এবং মেঘ সৃষ্টি হয় না বলে এখানে ঝড়, বৃষ্টিপাত এই বজ্রপাত এই সমস্তগুলি হয় না। সেই জন্য এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। আর এই স্তরের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি? এই স্তরে ওজোন, এখানে ওজোন গ্যাসের স্তর পাওয়া যায়। এই স্ট্রেটোস্ফিয়ারে ওজোন গ্যাসের স্তর। এই ওজোন গ্যাসের স্তরের কাজ কি? যেটাকে আমরা ওজোন স্তর বলি। এই ওজোন স্তরের কাজ হচ্ছে সূর্য থেকে যে বিভিন্ন ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদের আসে, সেই অতিবেগুনি রশ্মিকে কি করে? এই ওজোন স্তর শোষণ করে। ওজোন স্তর কি করে? শোষণ করে নেয়, ঠিক আছে। যার ফলে সূর্যের রশ্মির সাথে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না। সেই কারণে জীবজগৎ আমাদের পৃথিবীতে সুরক্ষিত আছে। এর পরের স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এখানে 10 থেকে 50, তাহলে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত উপরের দিকে আমরা যে স্তর সেটাকে আমরা বলবো কি? মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের টেম্পারেচার হয় 0 ডিগ্রি সি থেকে, কারণ 0 ডিগ্রি সি আমরা দেখো এখানে পেয়েছি
কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। লাস্ট টেম্পারেচার হচ্ছে 0°C। তাহলে 0°C থেকে -93°C পর্যন্ত টেম্পারেচার হতে পারে এই মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন অক্সাইডের অ্যানায়ন বা ক্যাটায়ন পাওয়া যায়। এখানে চাপ হচ্ছে 10⁻⁻⁴, চাপ আরও কমতে থাকে এবং এটি বায়ুমণ্ডলের হচ্ছে শীতলতম স্তর। এটা কিন্তু শর্ট প্রশ্ন থাকে যে কোন স্তরকে শীতলতম স্তর বলা হয়। 6টি স্তরের মধ্যে কোন স্তরকে শীতলতম স্তর বলা হয়? তো মেসোস্ফিয়ারকে আমরা শীতলতম স্তর বলি। এখানে উল্কা এসে ধ্বংস হয়ে যায় এই স্তরে। আমরা দেখেছি বিভিন্ন উল্কা, আমরা আকাশের দিকে তাকালে বিভিন্ন সময় আমরা দেখতে পাই উল্কা আমাদের পৃথিবীর দিকে আসে, কিন্তু পৃথিবীতে আসার আগেই সেই উল্কা কোন স্তরে এসে ধ্বংস হয়ে যায়? এই মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে এসে কি হয়? সেই উল্কা ধ্বংস হয়ে যায়, আমাদের পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত আসতে পারে না। পরের স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ারের আমরা মূল বৈশিষ্ট্য কি পেলাম? এই স্তরকে শীতলতম স্তর বলা হয়। শর্ট প্রশ্ন থাকে, MCQও থাকতে পারে, ঠিক আছে। পরের স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার তাহলে 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। এখানে টেম্পারেচার হচ্ছে কি -93°C থেকে 1200°C, অর্থাৎ এই স্তরও টেম্পারেচার উচ্চতা যত বাড়তে থাকে এই স্তরও টেম্পারেচার কিন্তু বাড়তে থাকে। এখানে কোন কোন গ্যাসীয় উপাদান পাওয়া যায়? অক্সিজেন, অক্সিজেনের অ্যানায়ন বা ক্যাটায়ন, ঠিক আছে। অক্সিজেনের ক্যাটায়নমূলক পাওয়া যায়, নাইট্রোজেন অক্সাইডের ক্যাটায়নমূলক পাওয়া যায়। চাপ এখানে 10⁻⁻⁶, অর্থাৎ চাপ কমতে থাকে, চাপ কম হয়। গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকে। এই থার্মোস্ফিয়ারে যে গ্যাসগুলি থাকে প্রত্যেকটি গ্যাস কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে আয়ন আকারে আছে, ক্যাটায়ন আকারে। সমস্ত গ্যাস কিন্তু আয়ন আকারে থাকে। সেই কারণে এই স্তরের দুটি মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, এখানে মেরুজ্যোতি সৃষ্টি হয় এবং বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়। এই থার্মোস্ফিয়ারের দুটা মূল বৈশিষ্ট্য। তাহলে প্রত্যেকটার আমরা একটা করে মূল বৈশিষ্ট্য পেয়েছি। প্রথম থেকে আমি বলছি, ট্রপোস্ফিয়ারের তোমরা বলবে এখানে ক্ষুব্ধ মণ্ডল, এটা হচ্ছে কি ক্ষুব্ধ মণ্ডল। এটার আমরা পেয়েছি কি শান্ত মণ্ডল, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা এখানে বৈশিষ্ট্য পেয়েছি যে ওজোন স্তর। এই ওজোন গ্যাসকে কি করতে পারে? ওজোন অর্থাৎ অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে ওজোন স্তর। 3 নম্বর মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের আমরা কি বৈশিষ্ট্য পেয়েছি? শীতলতম স্তর, শীতলতম স্তর। এখানের বৈশিষ্ট্য হচ্ছে কি মেরুজ্যোতি। এখানে দুটা বৈশিষ্ট্য, মেরুজ্যোতি এবং বেতার তরঙ্গ। অর্থাৎ আমরা যে রেডিও আগে বা এখনও আমরা যে রেডিওতে শুনি, সেই বেতার যে তরঙ্গ সেটা প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে এই স্তর আছে বলেই, কেবলমাত্র এই থার্মোস্ফিয়ার আছে বলেই এটা সম্ভব হয়েছে। সেই কারণে আমরা রেডিও যে সিগন্যাল, সেই রেডিও সিগন্যাল আমরা পাই এবং রেডিওতে আমরা বিভিন্ন খবর বা বিভিন্ন রকম গল্প এগুলি আমরা কি শুনতে পাই, ঠিক আছে। এটা কিন্তু রেডিও আমরা শুনতে পাই এই স্তর আছে বলে। নেক্সট স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে টেম্পারেচার থাকে 1200°C থেকে 1600°C, হাই টেম্পারেচার, ঠিক আছে। এই স্তরকে আমরা উষ্ণতম স্তর বলা হয়। এই স্তরকে কি বলা হয়? উষ্ণতম স্তর। এখানে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। চাপ এখানে অনেক কম থাকে, 10⁻⁻11। এই স্তরে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ কেন্দ্রের অবস্থান। এটার বৈশিষ্ট্য হচ্ছে কি, আমরা আকাশের দিকে তাকালে যে বিভিন্ন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহগুলি দেখতে পাই, সেগুলি এই এক্সোস্ফিয়ারের মধ্যে কিন্তু চলাচল করে, এক্সোস্ফিয়ারের মধ্যে। তাহলে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কোন স্তরে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ যে কেন্দ্র, মহাকাশ স্টেশন, সেগুলি কোন স্তরে ঘোরাফেরা করে? তাহলে আমরা বলবো এক্সোস্ফিয়ারে। এক্সোস্ফিয়ার 500 থেকে 1500 কিলোমিটার, অর্থাৎ 500 থেকে উপরের দিকে যদি আমরা যাই তাহলে 500 থেকে 1500 কিলোমিটারের মধ্যে এই এক্সোস্ফিয়ার স্তরটি অবস্থিত। নেক্সট বা সর্বশেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে প্রথম স্তর ট্রপোস্ফিয়ার, যেটা 0 থেকে 20 কিলোমিটার বা 10 কিলোমিটারের মধ্যে, বইয়ে 20 কিলোমিটারও দেওয়া থাকে। এবং লাস্ট স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার।
এই ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে 1500 থেকে 10,000 কিলোমিটার, অর্থাৎ যেখানে কার্মেন রেখা, এখানে কার্মেন রেখা 10,000 কিলোমিটার, অত দূর পর্যন্ত বিস্তৃত স্থানকে আমরা ম্যাগনেটোস্ফিয়ার বলি। এই স্তরের টেম্পারেচার কত সেটা কিন্তু দেওয়া নেই এখানে, ঠিক আছে। এখানে 1600 ডিগ্রি সি, ঠিক আছে, লেস দেন, এখানে 1600 ডিগ্রি সি থেকে বেশি থাকে টেম্পারেচার। এখানে বায়বীয় উপাদান কণা কোনো নেই, বায়বীয় উপাদান কণা বলতে নেই, কেবলমাত্র প্রোটন এবং ইলেকট্রন এই স্তরে পাওয়া যায়। এখানে ভূচৌম্বক ক্ষেত্রের উৎস স্থান এটি। ভূচৌম্বক ক্ষেত্র, আমরা যে ভূচৌম্বক ক্ষেত্র জানি, এই ভূচৌম্বক ক্ষেত্রের উৎস স্থান এই ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। এখন আশা করি তোমরা বুঝতে পারলে এই 6টি স্তর থেকে বিভিন্ন যে 6টি স্তরের যে বৈশিষ্ট্য, এগুলি থেকে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু থাকে, এগুলি ইম্পর্ট্যান্ট, এগুলি থেকে তোমাদের শর্ট প্রশ্ন থাকেই থাকে। আর এখানে শীতলতম এবং উষ্ণতম, শীতলতম হচ্ছে মেসোস্ফিয়ার, উষ্ণতম হচ্ছে এক্সোস্ফিয়ার। আর কোন স্তরে কৃত্রিম উপগ্রহ চলাচল করে? এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এগুলি চলাচল করে। এবং কোন স্তরে মেরুজ্যোতি বা বেতার তরঙ্গ? এটা হবে থার্মোস্ফিয়ার, ঠিক আছে। এই প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট। আর এখান থেকে বড় প্রশ্ন বলতে থাকে যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কেন এবং স্ট্রেটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন, ঠিক আছে। এই প্রশ্নগুলি 2 নম্বরের প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলি তোমাদের কিছু কিছু প্রশ্ন এগুলির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি তোমরা লক্ষ্য করবে। এখানে ডান দিকে তোমাদের উত্তর দেওয়া রয়েছে, তবু আমরা প্রশ্নগুলি আলোচনা করব। কোন প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেগুলিই আমি আলোচনা করব, এবং সেই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিকে আসতে পারে বা বিভিন্ন সেমিস্টার এক্সামও কিন্তু আসতে পারে। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতা, বায়ুমণ্ডল কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাহলে আমরা প্রমাণ যেটা পাওয়া গেছে সেটা আমরা তোমাদেরকে এই প্রশ্নটা আগে একবার দেখালাম যে বায়ুমণ্ডল কত দূর পর্যন্ত বিস্তৃত, সেটা হচ্ছে 1000 কিলোমিটার। 1000 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল বিস্তৃত, অর্থাৎ এটা প্রমাণ করা গেছে যে 1000 পর্যন্ত বিস্তৃত, কিন্তু সেটা 10,000 কিলোমিটার পর্যন্ত আমরা অনুমান করি, ঠিক আছে। কিন্তু প্রমাণ পাওয়া গেছে 1000 কিলোমিটার পর্যন্ত। সবচেয়ে বেশি পরিমাণে আছে, অর্থাৎ কোন গ্যাসটি, বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদান তার মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, সেই গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি পরিমাণে আছে? তো আমরা জানি নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। সেটা যদি বলা হয় কত, তো প্রায় 77 ভাগ নাইট্রোজেন পাওয়া যায় বায়ুমণ্ডলে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠে বায়ুর চাপের মান কত? ভূপৃষ্ঠে চাপের মান কত হবে? এগুলি হবে না, ঠিক আছে, এগুলি অন্য স্তরের মধ্যে আছে। ভূপৃষ্ঠের মধ্যে হচ্ছে 1.013, যেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের চাপের মান। ট্রপোস্ফিয়ারের চাপের মান সেটা হচ্ছে ভূপৃষ্ঠের বায়ুর চাপের মান। নেক্সট প্রশ্ন, এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন নয়, এটা হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? আমি কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন সেগুলি আলোচনা করব, বাকি প্রশ্নগুলি কিন্তু আলোচনা করা হবে না। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এবং সর্বশেষ স্তর যদি বলা হয় তাহলে কি হবে? ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর, অর্থাৎ সর্বোচ্চ। দেখো এখানে নেক্সট প্রশ্নটা ওইটাই রয়েছে, ঊর্ধ্বতম স্তর কি হবে? ম্যাগনেটোস্ফিয়ার হবে। কি হবে? ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? উষ্ণতম স্তর বলতে অর্থাৎ কোন স্তরে সব থেকে বেশি উষ্ণতম, অর্থাৎ সব থেকে বেশি টেম্পারেচার, ঠিক আছে। এখানে কোন স্তরে সব থেকে বেশি টেম্পারেচার? এটা হবে কি? এক্সোস্ফিয়ার। কি হবে? এক্সোস্ফিয়ার, যেটা আমি তখন আলোচনা করেছিলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে শীতলতম স্তর। শীতলতম স্তর কি হবে? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হবে কি? শীতলতম স্তর। শীতলতম স্তর আমরা কি পেলাম? মেসোস্ফিয়ার পেলাম।
নেক্সট হচ্ছে যে স্তরের ঘনত্ব সবচেয়ে ঘনত্ব হবে বেশি কার? ট্রপোস্ফিয়ারের। কারণ ট্রপোস্ফিয়ারের মধ্যেই সমস্ত বিভিন্ন ধূলিকণা সমস্ত কিছু ট্রপোস্ফিয়ার বেশি পাওয়া যায়, সেই কারণে ঘনত্ব ট্রপোস্ফিয়ারের বেশি। ঘনত্ব সবচেয়ে কম কার হবে? সবচেয়ে ঘনত্ব কম হবে ম্যাগনেটোস্ফিয়ারের। কারণ ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যে কোনো কিছু গ্যাস বিভিন্ন কণা কিচ্ছু পাওয়া যায় না, কেবলমাত্র প্রোটন এবং ইলেকট্রন কণা কিছু পাওয়া যায়। ঠিক আছে। ট্রপোস্ফিয়ারের প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কত ডিগ্রি হারে কমে? এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা খেয়াল রাখবে। 6.4 ডিগ্রি সি। ঠিক আছে, 6.4 ডিগ্রি সি, পারফেক্ট, এটা খেয়াল রাখবে, এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কত ডিগ্রি প্রতি কিমি, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে যদি আমরা উপরের দিকে যাই তাহলে কি হয়? 6.4 ডিগ্রি সি হারে টেম্পারেচার কি হয়? কমতে থাকে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ 0 থেকে 20 কিলোমিটারের মধ্যে। ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে? কোন অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে? ঠিক আছে, এটা হবে ট্রপোপজ। কোনো স্তরেই কিন্তু উষ্ণতা অপরিবর্তিত থাকবে না, কেবলমাত্র ট্রপোপজ। এই ট্রপোপজ যদি থাকতো মেসোপজ, ঠিক আছে, এই পজ কথাটা যদি থাকে, ঠিক আছে, তাহলে সেই জায়গায় সেটাই হবে সঠিক অ্যান্সার। কোন ক্ষেত্রে উষ্ণতা অপরিবর্তিত থাকে সেই ক্ষেত্রে এই পজ কথাটা যেখানে থাকবে সেটাই। কোনো স্তরে কিন্তু, যেমন ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, এগুলো হচ্ছে স্তর, এগুলিতে কিন্তু উষ্ণতা অপরিবর্তিত থাকে না, এগুলিতে উষ্ণতা কিন্তু পরিবর্তিত হয়। যত উপরের দিকে যাব বা নিচের দিকে যাব কোনো স্তরে, তখন উষ্ণতার কি হবে? উষ্ণতা পরিবর্তন হবে। আর কেবলমাত্র ট্রপোপজ, মেসোপজ, ঠিক আছে, থার্মোপজ, ঠিক আছে, এই পজ কথা যদি থাকে তাহলে সেই স্তরে সেই অংশে উষ্ণতা অপরিবর্তিত থাকে। বায়ুমণ্ডলের ওজনের মোট কত ভাগ ট্রপোস্ফিয়ারে অন্তর্গত? প্রায় 75 ভাগ কিন্তু কি বায়ুমণ্ডল, যদি সমস্ত উপাদানকে যদি আমরা 100% ধরি তাহলে ট্রপোস্ফিয়ারের মধ্যে 75 ভাগ ট্রপোস্ফিয়ারের মধ্যেই উপস্থিত থাকে, বাকি 25% অন্যান্য স্তরগুলিতে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, যে বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয়, অর্থাৎ ঝড় বৃষ্টি আমরা জানি কোন স্তরে হয়? ঝড় বৃষ্টি হয় ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়, সেই কারণে এই স্তরকে আমরা কি বলি? এই স্তরকে আমরা ক্ষুব্ধমণ্ডল বলি। বায়ুমণ্ডলের যে স্তরটি ক্ষুব্ধমণ্ডল আমরা কোন স্তরকে বলি? ট্রপোস্ফিয়ারকে। ওই একই প্রশ্ন আলাদাভাবে দেওয়া রয়েছে। ট্রপোস্ফিয়ার স্তরের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার? প্রায় 20 কিলোমিটার। ট্রপোস্ফিয়ার 0 থেকে 20 কিমি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে। ট্রপোস্ফিয়ার এবং স্ট্রেটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে কি বলে? তাহলে ট্রপোস্ফিয়ার এবং স্ট্রেটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে কি বলে? সেটাকে আমরা কি বলবো? ট্রপোপজ। কি বলা হবে? ট্রপোপজ। কারণ এখানে যদি বলা থাকতো যে স্ট্রেটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে কি বলে, তখন আমরা বলতাম কি? স্ট্রেটোপজ। তখন বলা হতো স্ট্রেটোপজ, কারণ স্ট্রেটোস্ফিয়ার যে স্তরটা নিচে আগে থাকবে তার পেছনে কিন্তু কি হবে? পজ কথাটা আসবে। এখানে ট্রপোস্ফিয়ার এবং স্ট্রেটোস্ফিয়ার, তাহলে ট্রপোপজ বলবো। স্ট্রেটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যে থাকলে স্ট্রেটোপজ বলা হতো। ঠিক আছে, তাহলে এখানে অপশান অ্যান্সার হবে ট্রপোপজ। ট্রপোপজের তাপমাত্রা মোটামুটি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়। ঠিক আছে। বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র এবং উষ্ণতার, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কি হবে? এটা হবে অপশান সি, ট্রপোস্ফিয়ার জলচক্র এবং উষ্ণতা নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ, এটা হবে জানি ট্রপোস্ফিয়ার, কারণ এর মধ্যেই আমাদের বায়ুমণ্ডলের 75 ভাগ কি ট্রপোস্ফিয়ারের মধ্যেই থাকে, তাহলে এখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে। আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা কোন স্তরে ঘটে? কোন অঞ্চলে ঘটে? তাহলে এটা কি হবে? ট্রপোস্ফিয়ার। আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা বলতে কি? যেমন ঝড়, বৃষ্টিপাত, বজ্রপাত, কুয়াশা,
ঠিক আছে, এই সমস্তগুলি ট্রপোস্ফিয়ারের মধ্যে বেশি দেখা যায়। মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরটিকে শান্তমণ্ডল বলে। শান্তমণ্ডল আমরা কাকে বলবো? স্ট্রেটোস্ফিয়ারকে আমরা শান্তমণ্ডল বলি। পৃথিবীর স্ট্রেটোস্ফিয়ারের স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা কি হয়? বায়ুর উষ্ণতা বাড়তে থাকে। বায়ুর উষ্ণতা কি হয়? বাড়তে থাকে। এটা বিপরীত হয়। ট্রপোস্ফিয়ারে কি হতেছিল? যত আমরা উপরের দিকে যাব উষ্ণতা কমতে থাকে, উষ্ণতা কমতে থাকে। কিন্তু স্ট্রেটোস্ফিয়ারের ক্ষেত্রে যত আমরা উপরের দিকে যাই কি হয়? বাড়তে থাকে, টেম্পারেচার বাড়তে থাকে। ওজোন গ্যাসের স্তর দেখা যায় কোথায়? স্ট্রেটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের ওজোন স্তর কোন রশ্মিকে শোষণ করে? অতিবেগুনি রশ্মি। ট্রপোপজের উষ্ণতা হলো স্ট্রেটোপজের উষ্ণতা কত হবে? 0 ডিগ্রি সি। ঠিক আছে, বায়ুমণ্ডলের যে স্তরটির নাম কেমোস্ফিয়ার, অর্থাৎ কোন স্তরটিকে কেমোস্ফিয়ার বলা হয়? এটা হবে ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ারকে কি বলা হয়? কেমোস্ফিয়ার। এটা ওজোনোস্ফিয়ার কার মধ্যে অবস্থিত? স্ট্রেটোস্ফিয়ারের মধ্যে। স্ট্রেটোস্ফিয়ারের মধ্যেই ওজোন স্ফিয়ার অবস্থিত। প্রায় এটা 10 কিলোমিটার পর্যন্ত পুরু থাকে, প্রায় পুরু স্তর থাকে এই ওজোনোস্ফিয়ার। প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, প্রতি বছর পৃথিবীর গড় টেম্পারেচার কত বৃদ্ধি পাচ্ছে? 0.05 ডিগ্রি সি। কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করতে পারে? বায়ুমণ্ডলে জেট বিমান চলাচল করে কোন স্তরে? এটা আমরা সকলে জানি স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় এবং এই স্তরের মধ্যেই জেট বিমান চলাচল করতে পারে। কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় মেসোস্ফিয়ারে। আর এই মেসোস্ফিয়ারকে আমরা কি বলি? শীতলতম স্তর। শীতলতম স্তর বলি আমরা মেসোস্ফিয়ারকে। স্ফিয়ার বলি। আয়নোস্ফিয়ারকে কি বলি? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। ঠিক আছে, নেক্সট এখানে দেখো বেতার। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। বেতার যোগাযোগে সাহায্য করে। এটা হবে কি? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার উষ্ণতা এটা থাকে না প্রশ্ন। কৃত্রিম উপগ্রহ, এটা ইম্পর্টেন্ট। কৃত্রিম উপগ্রহগুলি কোন স্তরে? তাহলে এটা কি হবে? এটা হবে অপশন বি, এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহগুলি চলাচল করে। শেষ দিক থেকে 2 নম্বর স্তর হচ্ছে এই এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার যদি বলা হয় কত দূর থেকে বিস্তৃত, তো এটা হবে 500 থেকে 1600। 500 থেকে 1600 কিমি পর্যন্ত বিস্তৃত এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের বিভিন্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়। ঠিক আছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? এটা আমরা সবাই জানি বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে, অধ্যায় থেকে যে টপিক রয়েছে সেটা হচ্ছে কি? ওজোন স্তর। ওজোন স্তর কীভাবে গঠিত হয়েছে? এই ওজোন স্ফিয়ার বা ওজোন স্তর কত কিমি পর্যন্ত বিস্তৃত, কত থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত, ওজোন স্তরে কোন গ্যাস থাকে এবং এই ওজোন স্তর বর্তমানে কিভাবে ধ্বংস হচ্ছে এবং এই ধ্বংস হওয়ার পেছনে মূল কারণ কি? এই প্রশ্নগুলি তোমাদের থাকে। ওজোন স্তরকে কিভাবে আমাদের রক্ষা করতে হবে, না হলে পৃথিবীর এই যে জীবজগৎ, এই জীবজগৎ বেঁচে থাকার ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিভিন্ন প্রশ্নগুলি পরের ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাবো। এবং আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট